নমস্কার। আমার পরম সৌভাগ্য আজকে আমি স্যারকে পেয়েছি, স্যার পরাশর ঘোষ। যে যিনার নামটাই যথেষ্ট। ভারতবর্ষের যে কোনো জায়গায় রিউমাটোলজি ডাক্তারের নাম বললেই পরাশর স্যারের নাম সবাই জানেন। আর ইনি বর্তমানে আমাদের এসএসকে পিজি হাসপাতালের রিউমাটোলজি ডিপার্টমেন্টাল হেড। তো ওনার কাছে আমি লাস্ট কিছুদিন ধরে চিকিৎসা হচ্ছি আমার অ্যাঙ্কলোসিং স্পন্ডালাইটিসের। তো সৌভাগ্য আজকে মানে স্যারের কাছ থেকে কিছু কথা জানবো, এবং আপনারা যারা আমার অ্যাঙ্কলোসিং স্পন্ডালাইটিস পেশেন্ট দর্শক যারা আছেন, ওনাদেরও অনেক প্রশ্ন ছিল। ওনাদের প্রশ্নগুলো আমি স্যারকে করব, আর স্যার উত্তর দেবেন আশা করি। ঠিক তো স্যার? হ্যাঁ, নমস্কার। নমস্কার। তো স্যার, আমি দীর্ঘ 2008 থেকে অ্যাঙ্কলোসিং স্পন্ডালাইটিসে ভুগছি। তা আমি মোটামুটি ভারতবর্ষে এমন কোনো জায়গা নেই ডাক্তার দেখাতে বাকি আর কি। অ্যাঙ্কলোসিং স্পন্ডালাইটিসের ব্যাপারে অনেক কিছু জেনেও গেছি। তো এই রোগটা মূলত হয় কি করে, বা এই রোগটা হলে কি করা উচিত, এইটুকু যদি প্রথমে দিয়ে শুরু করতে চাই আর কি। এই রোগটা তো যে হয়, যে কোনো রোগের ক্ষেত্রে একটা তো জেনেটিক এ থাকে, কম পার্ট থাকে, একটা থাকে আমাদের পরিবেশের একটা অংশ থাকে। পরিবেশের জন্য খানিকটা হয়, কিন্তু এই রোগের জেনেটিক পার্টটা অনেকটাই বেশি। এই রোগে বলা যেতে পারে হয়তো 95% হচ্ছে জেনেটিক। আচ্ছা। মানে একটা জিন, আমরা যে জিনটা টেস্ট করে থাকি, আপনার ক্ষেত্রে হয়তো করা হয়েছে HLA-B27। HLA-B27, এই জিনটা যদি থাকে তাহলে এই রোগ হওয়ার সম্ভাবনা খুব বেশি। আচ্ছা। আপনার কি পজিটিভ ছিল এটা? আমার পজিটিভ, প্রথমে টেস্ট এই যে জিনটা যদি থাকে তাহলে সাধারণত রোগটা হয়ে থাকে, এবং এটা ফ্যামিলিতেও হয়। ফ্যামিলিতে দেখা যাবে বাবা মায়ের আছে, ভাইদের আছে, কিংবা বাবার বংশে কারো আছে, কিংবা মায়ের বংশে কারো আছে। এই রোগটা ফ্যামিলিয়াল রোগ। আচ্ছা। আর এটাকে প্রতিরোধ করা যায় কি করে, বা প্রথমে লক্ষণ কি বোঝা যাবে যে আমার অ্যাঙ্কলোসিং স্পন্ডালাইটিস বা আর্থারাইটিস, এটা আমি জানবো কি করে? একটা সাধারণ মানুষ, অনেক সময় তো কোমর ব্যথা হয়, হাঁটু ব্যথা হয়, ঘাড়ে ব্যথা হয়, বাট সব ব্যথা তো আর অ্যাঙ্কলোসিং স্পন্ডালাইটিস নয়। কিন্তু এটাকে আমি বুঝবো কি করে? কোমরে ব্যথা তো আমাদের হয়েই থাকে, কিন্তু হ্যাঁ। এই রোগটা শুরু হয় খুব ছোট বয়সে, 17, 18, 19 বছর বয়সে সাধারণত শুরু হয়। পরের দিকে হতে পারে, কিন্তু সাধারণত 17, 18, 19 এই বয়সে শুরু হয়। এই বয়সে ছেলেরা খুব খেলাধুলা করে। আচ্ছা। খেলাধুলা করে এখানে ওখানে ধাক্কি লাগে, ফুটবল খেলে, ব্যথা থাকে। হ্যাঁ। তো অনেক সময় তারা বুঝতে পারে না। হ্যাঁ। যদি কোমরে ব্যথা অল্প হয় তারা বুঝতে পারে না, কিন্তু এই রোগে যে কোমরে ব্যথা হয় সেই ব্যথাটা কিন্তু রেস্টে বেড়ে যায়। তো শুয়ে পড়লে যখন সকালে ঘুম থেকে উঠবে তখন দেখবে কোমরটা ধরে গেছে। এই ব্যথা মানে এটা হচ্ছে প্রথম দিকের লক্ষণ। আচ্ছা। এবং কোমরে ব্যথার সঙ্গে সঙ্গে যদি দেখা যায় কিংবা পাছায় ব্যথা হয়, এবং পাছায় ব্যথাটা ঘুরে ঘুরে হয়, ডান দিকে পাছায় ব্যথা, বাঁ দিকে পাছায় ব্যথা, এরকম ভাবে হয়। এবং আস্তে আস্তে ব্যথার উপর দিকে ওঠে, এবং বুকে ব্যথা হয়। আচ্ছা। মানে আমাদের চেস্ট ওয়ালে ব্যথা, সামনে ব্যথা, পিছনে ব্যথা, সাইডে ব্যথা। যখন কোমরে ব্যথার সঙ্গে চেস্ট ওয়ালে ব্যথা হয় তখন কিন্তু মোটামুটি ধরা যেতে পারে পেশেন্টের অ্যাঙ্কলোসিং স্পন্ডিলাইটিস হয়েছে। আচ্ছা। এবং সেই ব্যথাগুলো প্রত্যেকটা রেস্টে পারে। আচ্ছা। কিন্তু ছোটবেলায় যেহেতু বয়স কম, প্রচুর খেলাধুলা করে, ব্যথা এমনিতেই অত ব্যথা থাকে। এই ব্যথা বুঝতেও পারে না, আর ভালো এক্সারসাইজ করার জন্য ব্যথা তাদের হয়ও না খুব একটা। হ্যাঁ। এই জন্য ডায়াগনোসিসটা অনেকটা ডিলে হয়ে যায়। ডিলে হয়ে যায়। আর তখনই সমস্যার সম্মুখীন হতে হয়। হ্যাঁ। আমার যখন স্যার অ্যাঙ্কলোসিং স্পন্ডালাইটিস রোগটা ধরা পড়ে, তখন কিন্তু আমার পরিবারে কারোর ছিল না। আমরা শুনে এটা একটা ডাক্তারবাবু যখন বললেন, আমরা বাড়িতে গিয়ে আলোচনা করছি, এটা একটা ভ্রান্ত ধারণা, সবটাই নাকি বংশগত রোগটা হয়নি। কিন্তু স্যার 4-5 বছরের ভেতরে আমার ছোট মামার ধরা পড়লো, প্লাস বর্তমান আমার কাকুর ছেলে, তারও অ্যাঙ্কলোসিং স্পন্ডালাইটিস ধরা পড়েছে। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু পুরো 100% শিওর হয়ে গেছি যে এটা বংশগত রোগ। একদম, এটা বংশগত রোগ, এবং বংশে শুরু হতে পারে। হয়তো জিনটা বাবা মার মধ্যে ছিল। আপনার জিন যদি একটা থাকে, জিনটা তো কারোর কাছ থেকে এসেছে, বাবার মায়ের কাছ থেকে এসেছে, বাবার কিংবা মায়ের কাছ থেকে। এবং পরিবেশের একটা অংশ আছে এই রোগে। পরিবেশ ঠিকমতো না হলে কিন্তু রোগ নাও হতে পারে। হয়তো বাবার হাতে জিনটা আছে, অথবা আমার মায়ের জিনটা আছে, কিন্তু বাবা মার কিন্তু রোগ হয়নি। বাবা কিংবা মা যদি টেস্ট করেন দেখবেন বাবা না মা কারোর আপনার মধ্যে জিনটা আছে, কিন্তু তাদের রোগ কিন্তু তাদের হয়নি। সুতরাং জিন থাকলে রোগ হবে এরকম কিন্তু নয়, একদম তার কোনো গ্যারান্টি না, তা নয়, একদম না। আচ্ছা স্যার, আমার একটা প্রশ্ন আছে, যে রোগটা ধরা পড়লে করণীয় কি? অনেক সময় হয় যে রোগটা অনেকটাই স্প্রেড করে গেছে, তারপরে ধরা পড়ে। সচরাচর আমরা টুকিটাকি, আমরা গ্রামের মানুষ বিশেষ করে বলছি, আমরা ব্যথা হয়েছে কখনো ওষুধ দোকান থেকে, কখনো এখান থেকে। যেরকম আমি যখন দিল্লিতে ছিলাম, আমার ঘাড়ে ব্যথা হচ্ছিল, ওষুধ দোকান থেকে এটা সেটা পেন কিলার খেয়ে কমিয়ে রাখতাম। এবার যখন একটা পর্যায়ে গিয়ে যে না, ব্যথা যন্ত্রণা সহ্য করা যাচ্ছে না, ডাক্তারবাবুর কাছে যাই, তখন যে রোগটা ধরা পড়ে, তখন কি কিওর সম্ভব? এই রোগটার কি ফুল প্রপার ট্রিটমেন্ট করানো সম্ভব এলোপ্যাথিতে? রোগটাকে আটকানো সম্ভব, রোগটা যাতে না বাড়ে। যেটা আপনার ক্ষেত্রে যেটা হয়েছে, আর হাড়গুলো, সিদ্ধার হাড়গুলো একটার সময় একটা জুড়ে গেছে, দিয়ে এটাকে হচ্ছে ব্যাম্বু স্পাইন। দিয়ে মুভমেন্ট খুবই কম হচ্ছে, পুরো ঘুরতে পারেন না, ঘুরতে গেলে পুরো আমার তো কোথাও ঘোরানো যায় না। তো এই জিনিসটা আটকানো যেতে পারে যদি শুরুতে ট্রিটমেন্ট করা যায়।
যখন একটা বাচ্চার যখন একটা পিঠে ব্যথা, ঘাড়ে ব্যথা হচ্ছে, যখন কোমরে ব্যথা হচ্ছে, তার কারণটা খুঁজে বের করতে হবে। আচ্ছা। আমরা অনেক সময় ব্যথা ওষুধ খাই, খেয়ে ব্যথা কমে গেল আর ওটাকে পাত্তা দেওয়া হয় না। কিন্তু যখনই ব্যথা বারবার ঘুরে আসবে, বারবার পিঠে ব্যথা হচ্ছে, বারবার যখন পিঠে ব্যথা হচ্ছে, তখন কিন্তু ডাক্তারকে দেখানো উচিত এবং কেন হচ্ছে জানা উচিত। আচ্ছা। এটা যদি অ্যাঙ্কেলাইটিস স্পন্ডিলাইটিসের জন্য হয়, তার জন্য মানে স্পেসিফিক ট্রিটমেন্ট আছে তার। আচ্ছা। তো সেটা শুরু করতে হবে। আচ্ছা। যেগুলো ডিলে করে পরের দিকে শুরু করলে কোনো লাভ হয় না। লাভ নেই। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে স্যার, আপনি যেটা বললেন যে চিকিৎসা যদি শুরু হয়ে যায় তাহলে কিন্তু ওই স্টিপটা হবে না, হ্যাঁ, এই যে হাড়ের সঙ্গে হাড় জুড়ে যাচ্ছে, ওইটা হবে না, ওটা আটকানো যেতে পারে। আটকানো যেতে পারে। আমি 2012 থেকে ভ্যালোরে ট্রিটমেন্ট হচ্ছিলাম, এবার তখন আমার জয়েন্টগুলো জুড়ে যায়নি। মানে আমি 2014-তে যখন আমার হিপ রিপ্লেস অপারেশন হয় তখন লোকাল অ্যানেস্থেসিয়া করা হয়, সিদ্ধানা ইঞ্জেকশন দিয়ে লোকাল অ্যানেস্থেসিয়া করা হয়। এবার আমি কন্টিনিউ কিন্তু 2012 থেকে ভ্যালোরের ওষুধ খেয়ে আসছি, কিন্তু আমার 2021-এ যখন অপারেশন হলো, মানে ডান হাত পায়ের জয়েন্ট রিপ্লেস হলো, তখন কিন্তু আসলে লোকাল অ্যানেস্থেসিয়া করা যায়নি। মানে তখন আমাকে গলা দিয়ে নালি ঢুকাতে হয়েছে। তো আমার ওষুধ চলাকালীন তো স্টিফ হয়ে গেল, এটা কি কোনো মানে ব্যাপার হতে পারে যে ব্যতিক্রম কিছু থাকতে পারে কি ওষুধ খাওয়ার পরেও? সবকিছুরই ব্যতিক্রম আছে, ওষুধ দিয়ে সবকিছু কন্ট্রোল করা যাবে তা নয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কন্ট্রোল করা যায়। এবং আপনি যেটা বললেন না যে আপনার প্রথম ঘাড়ে ব্যথা হয়েছিল, হুম। অ্যাকচুয়ালি প্রথম তার মানে যখন ঘাড়ে ব্যথা হয়েছিল, কোমরে ব্যথাটা বা পাছায় ব্যথাটা অনেক আগে হয়েছিল। Actually যখন আমি ঘাড়ে যখন ব্যথা class হচ্ছে, 7 রোগটা 8 কিন্তু পড়ি, রোগটা যে ঘাড়ে ব্যথা হচ্ছে, রোগটা তখন 10-15 বছর রোগ আমরা অলরেডি হয়ে গেছে। তখন আমরা বয়স কত ছিল বলুন, যখন আমরা ঘাড়ে ব্যথা? ঘাড়ে ব্যথা যখন হয় হার্ডলি 20 হবে, 20 কি 21 হবে এরকম। 21 বছর বয়স। সাধারণত কোমর থেকে স্টার্টে হয়তো 4-5 বছরের রোগটা ছিল। মানে এবং এই যে আমি যখন ওষুধগুলো, ক্লাস 8-এ পড়তাম, 7 8-এ পড়তাম, তখন কিন্তু আমার মাঝে মাঝে হাঁটু ব্যথা হতো, কোমরে ব্যথা হতো, এই জয়েন্টগুলো ব্যথা হতো। আমি ভাবতাম যে খেলাধুলা তো করতাম ওই জন্য হয়তো, বা হেঁটে, আমরা কিন্তু স্কুল যেতাম হেঁটে, তখন ক্লাস 8 পর্যন্ত আমি হেঁটে স্কুল গেছি, প্রায় 3.5 কিলোমিটার রাস্তা। তো তার জন্য ভাবতাম হয়তো। খুব সম্ভবত রোগটা খুব ছোট বয়সে স্টার্ট হয়েছে, কারণ ঘাড়ে ব্যথায় প্রথম দিয়ে সাধারণত শুরু হয় না। ঘাড়ে ব্যথা দিয়ে শুরু একটু মানে আনকমনলি হয়ে থাকে। এবং রোগ যদি খুব অ্যাগ্রেসিভ রোগ হয়, আর ওষুধ বলতে যে ওষুধগুলো হচ্ছে, এটা হচ্ছে ইঞ্জেকশন, অ্যাডালিমুভাব ইঞ্জেকশন। আচ্ছা। এই ইঞ্জেকশন দিলে আটকাতে পারে। এখন পর্যন্ত যা ট্রিটমেন্ট আছে তার মধ্যে একমাত্র ওই অ্যান্টি টিএনএফ, তার মধ্যে কমনলি আমরা ইনফ্লিক্সিম্যাব কিংবা অ্যাডালিমুভাব ইউজ করে থাকি। এইগুলো দিলে আটকানো যেতে পারে। আচ্ছা স্যার, ওই ওষুধগুলো তো এখন প্রচুর ব্যয়বহুল, কারণ এই রোগটা তো আমি নিজের চিকিৎসা হয়ে দেখছি অনেক টাকা খরচা, মানে ব্যয়বহুল একটা রোগ, যেটাতে লাইফ টাইম ওষুধ খেয়ে যেতে হবে। মানে এটা কি কোনো সরকারিভাবে চিকিৎসা হওয়ার ব্যবস্থা আছে স্যার? হ্যাঁ, যদি মানে সেটা তো যাদের ইন্স্যুরেন্স থাকলে ইন্স্যুরেন্স থাকবে, তা নাহলে সরকারি হাসপাতালে, পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি হাসপাতালেই এই মানে যে মেডিকেল কলেজগুলোতে সবগুলোতেই কিন্তু ওষুধটা ফ্রিতে পাওয়া যায়। মানে ওই যে ইঞ্জেকশনটা? ইনজেকশনগুলো ইনফ্লিক্সিম্যাব, অ্যাডালিমুভাব এগুলো কিন্তু ফ্রিতে অ্যাভেলেবেল। আচ্ছা। সুতরাং সে নর্থ বেঙ্গলে থাকলে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে পাওয়া যাবে এটা, কিন্তু এগুলো কিন্তু অ্যাভেলেবেল। তো যদি কেউ কিনতে না পারে, সেটা তাই হাসপাতালে আসতে পারে। আচ্ছা। আর একটা জানতে চাই স্যার, অনেকেই আমাকে কমেন্ট করে যে এক্সারসাইজ করতে, কারণ আমার যে এখন সিচুয়েশন, এক্সারসাইজ করার মতো পরিস্থিতিতে নেই। এই রোগটা যখন যার প্রথম প্রথম ধরা পড়বে, ওষুধের সঙ্গে কি এক্সারসাইজ করলে বেটার থাকা যাবে? প্রথম হচ্ছে গিয়ে ব্যথাটা কমাতে হবে। ব্যথা না কমাতে পারলে ভালো করে এক্সারসাইজ করা যাবে না, আচ্ছা। এটা ইম্পর্টেন্ট পার্ট। আর তারপরে এক্সারসাইজ করলে ব্যথা কমবে, ব্যথা কমলে ব্যথা ওষুধ কম খেতে হবে। এই সিকোয়েন্সে হবে। মানে আমার ব্যথা আছে, আমি ব্যথা ওষুধ খাবো না, ব্যথা তাহলে কমবে না, তাহলে এক্সারসাইজ করা যাবে না। এক্সারসাইজ করতে না পারলে ব্যথা কমবে না। সুতরাং ব্যথা হলে ব্যথা ওষুধ খেতে হবে, যদি না তার ব্যথা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হয়। ব্যথা ওষুধ খেতে হবে, ব্যথা কমাতে হবে, ব্যায়াম করতে হবে, ব্যায়াম বাড়ালে ব্যথা কমে যাবে, ব্যথা কমে গেলে ব্যথা ওষুধ কম খেতে হবে। আচ্ছা স্যার, আরেকটা ছোট্ট প্রশ্ন আমার আছে। ধরুন আমার অ্যাঙ্ক্লোসিং স্পন্ডালাইটিস আছে, আমি বিয়ে করলাম, আমার সন্তান হলো, এবার তাদের ক্ষেত্রে অ্যাঙ্ক্লোসিং স্পন্ডালাইটিস হওয়াটা একটা স্বাভাবিক, মানে একটা প্রকোপ থাকে, হতে পারে, কারণ যেহেতু আমার হয়েছে। এবার যদি আমি আগে থেকে কি প্রিকশন নিলে ওই সন্তানের বা তার ভবিষ্যতে এটা না আসতে পারে, এরকম কি কোনো ব্যাপার আছে স্যার? এরকম কোনো ব্যাপার তো নেই। জেনেটিক মানে এই ধরনের কোনো কাউন্সিলিং এর কোনো মানে কোনো টেস্ট করে সাধারণত দেখা হয় না। আমরা যদি চারজন বাচ্চা হয়, হুম। 4টে সন্তান হয়, তাহলে একজনের হওয়ার সম্ভাবনা আছে, আচ্ছা। বাকি 3জনের কিন্তু হবে না। এবং সেক্ষেত্রে বাচ্চার টেস্ট করেও দেখা হয় না। এবং বাচ্চার যতক্ষণ না পর্যন্ত বাচ্চার কোনো টেস্টই করা হয় না অ্যাকচুয়ালি, যদি বাচ্চার অসুবিধা হয় তখন তার টেস্ট করে দেখা হয়। আচ্ছা। এবং আগে থেকে ধরা যেতে পারে, থিওরিটিক্যালি তো পারি আগে থেকে। আজকাল ফিটাল মেডিসিন এসছে, সেখানে অ্যামনিওটিক ফ্লুইড থেকে, ওই কোরিয়ানিক বিলাস থেকে বায়োপসি নিয়ে তার মধ্যে HLA-B27 আছে কিনা, মানে ফিটাসে মানে গর্ভবতী অবস্থা? গর্ভবতী অবস্থায় সে দেখা যেতে পারে, কিন্তু তার জন্য কোনো গাইডলাইন কিন্তু নেই। গোটা পৃথিবীতে এইরকম করা হয় বলে আমার মনে হয় না, কারণ এটা আমার জানা নেই যে এরকম ভাবে ডায়াগনোসিস করার জন্য লোকের অনেক রোগ আছে, সিরিয়াস রোগ আছে, যেগুলো এই অ্যামনিওটিক ফ্লুইড থেকে ফ্লুইড নিয়ে
কিংবা কোরিয়ানিক ভিলাসে বায়োপসি নিয়ে এগুলো আজকাল করে, তার জেনেটিক টেস্ট করে করা, কিন্তু অ্যাঙ্কোলজিং স্পন্ডাইটিস ডায়াগনোসিস করার জন্য এটা করা, সেটা কিন্তু করা হয় না, আচ্ছা, এটা কিন্তু রেকমেন্ডেড না। তার মানে যদি আমার পরবর্তী প্রজন্ম যদি কোনো কিছু সমস্যা দেখা যায় তাহলে ইমিডিয়েট ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ হ্যাঁ। করে টেস্ট করিয়ে তখন একমাত্র সম্ভব। একদম, তার জন্য যে আগে থেকে জেনেটিক টেস্ট করে করা কিন্তু রেকমেন্ডেশনের মধ্যে পড়ছে না। আচ্ছা, মানে বিভিন্ন বডি আছে তো, আমেরিকান বডি আছে, আমেরিকান কলেজ অফ রিমাটোলজি আছে, ইউরোপিয়ান লিগ এগেনস্ট রিমাটিজম আছে, তারা কিন্তু এটা রেকমেন্ড করে না। আচ্ছা, মানে রোগটাকে যেহেতু আমরা কন্ট্রোল করতে পারি, হুম। সুতরাং সে একজন প্রেগনেন্ট, তারও তো বাচ্চার HLA-B27 পজিটিভ, হুম। তার মানেই HLA-B27 পজিটিভ হওয়া মানেই তার রোগ হবে তেমন নয় কিন্তু। আচ্ছা। যেমন আমি বললাম যে আমার বাবা মার থেকে আপনি পেয়েছেন HLA-B27, কিন্তু আমার বাবা মায়ের রোগটা আমরা ছিল না, সুতরাং আমার ছেলে HLA-B27 থাকলে যে তার রোগ হবে তার একদম একদম guarantee একদম না। সুতরাং তার জন্য একটা অ্যাবর্শন করানো সেটা কখনই কেউ রেকমেন্ড করতে পারে না। আচ্ছা, সুতরাং টেস্ট করার কোনো মানেই হয় না। মানেই হয় না। স্যার আরেকটা কথা আমার জানা ছিল, বর্তমান প্রজন্মকে মানে এই রোগটা কিন্তু আজ থেকে 10 বছর আগে মানে আমার যখন ধরা পড়ে 2008-এ, তখন কিন্তু অ্যাঙ্কলোসিং স্পন্ডালাইটিস অনেকেই ব্যাপারটা জানতো না। এই যে গিটে বাত এ বাত ওই রকম সবাই বলতো। এবার বর্তমানে আমি অনেক অ্যাঙ্কলোসিং স্পন্ডালাইটিস, কারণ আমাদের এগরাতেও অনেক অ্যাঙ্কলোসিং স্পন্ডালাইটিস সে ডাক্তার আসছেন, PMR ডাক্তার আসছেন, ওনারা দেখছেন। এবার আহ, এটা আমি আপনার কাছ থেকে জানতে চাই যে বর্তমান প্রজন্ম কিন্তু অ্যাঙ্কলোসিং স্পন্ডালাইটিসের দিকে এগিয়ে যাচ্ছে, কারণ খেলাধুলা কমিয়ে দিচ্ছে, মোবাইলের প্রতি ঝুঁকে যাচ্ছে। তো এই অ্যাঙ্কলোসিং স্পন্ডালাইটিসকে প্রতিরোধ করার উপায় যদি কিছু থাকে। প্রতিরোধ করা তো যাবে না, অ্যাঙ্কলোসিং স্পন্ডিলাইটিস খুব কমন একটা রোগ, প্রায় 100 জনের মধ্যে দেখা যাবে, প্রায় বা 1000 জনের মধ্যে হয়তো দেখা যাবে 8 জনের রোগটা আছে। আচ্ছা, সুতরাং এটা খুব কমন রোগ, প্রতিরোধ করার কোনো উপায় আমাদের নেই, কোনো জেনেটিক টেস্ট করে আগে থেকে দেখা হয় না, সুতরাং প্রতিরোধ করা কোনো যাবে না। কিন্তু যদি অ্যাক্টিভ যদি থাকে তাহলে তার ব্যথা অনেক কম থাকে, মোবিলিটি অনেক ভালো থাকে, ওষুধের ট্রিটমেন্টের রেজাল্ট খুব ভালো হয়। আচ্ছা, যেরকম স্যার আমি প্রথমে স্যাজ বা স্যাজো এরকম দিয়ে ওষুধটা শুরু করেছিলাম, তারপরে আমাকে বায়োলজিক ইঞ্জেকশন দিতে হলো, তারপরে এখন আপনারা ট্যাবলেট করে দিয়েছেন টোফাসিটিনিব। এবার পরবর্তীকালে আজকে আপনি আমার একটা ওষুধ চেঞ্জ করলেন, বললেন এটা সেভ ওষুধ। ভবিষ্যতে কি এরকম কোনো চান্স আছে যে এই রোগটা 100% কিওরের ওষুধ হতে পারে, বা এরকম কিছু আশা কি আছে? আমরা কি সেই আশা নিয়ে বেঁচে থাকতে পারি? আশা তো অবশ্যই আছে, আশা এই রোগের কারণটা যখন আমরা জানতে পারবো প্রপারলি, তখনই এটা সম্ভব হবে। এখন পর্যন্ত যে ট্রিটমেন্টগুলো আছে সেই ট্রিটমেন্টে কিন্তু সিমটমটা কমে, আচ্ছা, অনেক সময় রোগের প্রোগ্রেশনও কমানো যায়। যেমন বললাম অ্যাডেলিমুম্যাব কিংবা ইমপ্লিক্সিমাব দিয়ে রোগটা যে বাড়ছে, হাড়ের সঙ্গে হাড় জুড়ে যাচ্ছে, সেটাকেও আটকানো যায়, অনেক ক্ষেত্রে সেটা আটকানো যায়। কিন্তু রোগটাকে নির্মূল করা এখনো পর্যন্ত কোনো থেরাপি আসেনি যেটা এই রোগটাকে নির্মূল করা সম্ভব হয়েছে। আচ্ছা, কিন্তু নিশ্চয়ই আসবে, আমরা আশা করতেই পারি নিশ্চয়ই আসবে। এটা বুঝতে গেলে রোগটা কেন হয়েছে সেটা আমাদের ভালো করে জানতে হবে, সেই কেন হয়েছে সেই জানাটা একদম ক্লিয়ার কাট নয়। তা আরেকটা কথা, অ্যাঙ্কলোসিং স্পন্ডালাইটিসে আমি শুনেছি চোখও এফেক্ট করে। তো অ্যাঙ্কলোসিং স্পন্ডালাইটিসের এফেক্টিভ জায়গাগুলো সবচেয়ে বেশি কি কি সেটা যদি বলেন আর কি। অ্যাঙ্কোলজিং স্পন্ডাইটিসে একটা তো পিঠে পিঠে ব্যথা, ঘাড়ে ব্যথা, মানে স্পাইনে ব্যথা একটা পার্ট, তার সঙ্গে এ রোগে জয়েন্ট ব্যথা হতে পারে, গাঁটে ব্যথা হতে পারে, গাঁট ফুলে যেতে পারে। সব থেকে খারাপ হচ্ছে কি যদি হিপ জয়েন্টটা হয়, হুম। হিপ জয়েন্ট হলে অনেক সময় হিপ জয়েন্ট নষ্ট হয়ে যায়। হিপ জয়েন্ট উপর থেকে দেখা যায় না, আমাদের ডাক্তারদের মধ্যে সচেতনতার অভাব আছে, হিপ জয়েন্টটাকে ঠিক মতো ট্রিটও করা হয় না, যেহেতু দেখা যায় না বলে ট্রিট করা হয় না ভালো করে, তাতে জয়েন্ট আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এবং আলটিমেটলি জয়েন্টটা পাল্টাতে হয়। আমার দুটো রিপ্লেস হয়ে গেছে অলরেডি স্যার। সেটা একটা মানে হিপ জয়েন্ট রিপ্লেস হয়, হিপ জয়েন্ট যদি ধরে রোগটা, তাহলে রোগটা কিন্তু খুব অ্যাগ্রেসিভ রোগ। আচ্ছা, আর রোগটা মানে রোগটা শুরু থেকেই খুব মানে খারাপ ধরনের অ্যাঙ্কোলজিং স্পন্ডিলাইটিস। এই যে অ্যাঙ্কোলজিং স্পন্ডিলাইটিস হাড়ের সঙ্গে হাড় জুড়ে যায়, এটা কিন্তু সবার ক্ষেত্রে হয় না, শতকরা 15 জনের হয়, আচ্ছা, 85 জনের কিন্তু ওদের কিন্তু অত সিভিয়ার হয় না, কিন্তু ওদের মানে রোগটা মাইল্ডই থাকে। আচ্ছা, আমরা রোগটা অনেক বেশি সিভিয়ার। আচ্ছা, তার মানে এছাড়া অ্যাঙ্কলোসিং স্পন্ডালাইটিসের ভাগ আছে মানে। ভাগ আছে। আচ্ছা, এছাড়াও অ্যাঙ্কোলজিং স্পন্ডিলাইটিসে আপনার আহ, আহ, কারো কারো আবার সোরিয়াসিস বলে একটা রোগ থাকে, তার সঙ্গে অ্যাঙ্কোলজিং স্পন্ডিলাইটিস হয়। কারো কারো আবার আলসারেটিভ কোলাইটিস কিংবা ক্রোনস ডিজিজ থাকে, তার সাথে অ্যাঙ্কোলজিং স্পন্ডিলাইটিস থাকতে পারে। এছাড়াও অ্যাঙ্কোলজিং স্পন্ডিলাইটিস রোগে যারা ভোগে, তাদের যদি ট্রিটমেন্ট ঠিকমতো না হয়, তাদের কিন্তু হার্টের প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে, খুব কম বয়সে হার্টের প্রবলেম হয়। আচ্ছা, হার্টের প্রবলেম আমাদের সবারই কম বেশি বয়সের সঙ্গে হয়ে থাকে, হ্যাঁ। কিন্তু অ্যাঙ্কোলজিং স্পন্ডিলাইটিস থাকলে এবং সেটা যদি কন্ট্রোল করা না হয়, অ্যাডভান্স হয়ে যেতে পারে। হ্যাঁ, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হার্টের প্রবলেম হতে পারে। আচ্ছা, আর মূলত অ্যাঙ্কলোসিং স্পন্ডালাইটিস অ্যাকচুয়ালি এমন একটা রোগ স্যার, আমি তো দেখছি আমি ভুক্তভোগী হয়ে যাচ্ছি, যে একটা পরিবার পুরো মানে কি সমস্যায় যেতে হয় সেটা বলে বোঝানোর মতো নয়।
আর আমি অনেকের অ্যাঙ্কলোসিং স্পন্ডালাইটিস দেখেছি, তারা হয়তো একটু ঘাড়ে একটু সমস্যা আছে বা হাঁটুতে একটু সমস্যা আছে, এটা নিয়ে সুস্থ আছে। বাট আমার তো একদম পরিস্থিতি দেখছেন, আপনি চিকিৎসা করছেন লাস্ট কয়েক মাস ধরে, সবকিছু দেখছেন, কিছু করছি না স্যার, তারপরেও বেড়ে যাচ্ছে। আরেকটা জিনিস জানতে চাই স্যার, অনেকে আমাকে ভিডিওতে কমেন্ট করেন যে আমরা একটু পূর্ব মেদিনীপুরের মানুষ টক খেতে ভালোবাসি আর কি, বিভিন্ন মাছের টক টক খেতে ভালোবাসি। অনেকে বলছে টক প্লাস রেড মিট জাতীয় মানে মাটন বা এরকম জাতীয় কিছু কিছু খাবারের কি নিষেধাজ্ঞা আছে এই অ্যাঙ্কলোসিং স্পন্ডালাইটিসের ক্ষেত্রে? এখনো পর্যন্ত আমাদের যা মানে যে রেকমেন্ডেশন আছে, যে আমাদের যে বই থেকে যে পড়ি, তাতে কিন্তু খাবারের কোনো মানা নেই। কিন্তু খাবার অবশ্যই ইম্পর্টেন্ট। এখন নতুন যে স্টাডি হচ্ছে তাতে দেখা যাচ্ছে খাবারের সাথে খাবারের বিরাট সম্পর্ক আছে। আমরা কি খাই তা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা কারণ আমাদের পেটের মধ্যে প্রচুর ব্যাকটেরিয়া থাকে। আচ্ছা পেটের মধ্যে প্রচুর ব্যাকটেরিয়া থাকে। সেই ব্যাকটেরিয়াগুলো মানে কম্পোজিশন চেঞ্জ হয়ে যায় আমাদের খাবারের উপর নির্ভর করে, আচ্ছা এবং সেখান থেকে কিন্তু এই রোগটা হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, তাহলে স্যার তো সেক্ষেত্রে ডায়েট খুব ইম্পর্টেন্ট। আমার ডায়েট এখনো পর্যন্ত কোনো রেকমেন্ডেশন কিছু নেই। আমরা বলি হেলদি ডায়েট খান। আচ্ছা হেলদি ডায়েট মানে যে যে খাবারগুলো খেলে আমাদের শরীর ভালো থাকে, আমরা যেটা সবাই জানি। আমরা প্রচুর শাকসবজি খাবো, ফল খাবো, বেশি এই যে রেড মিট এগুলো খুব একটা ভালো খাবারের মধ্যে পড়ে না। আচ্ছা মাছ খুব ভালো খাবারের মধ্যে পড়ে। আহ, যাদের দুধ সহ্য হয়, যারা দুধ 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 একটা ভালো খাবার, যাদের দুধ সহ্য না হয় তাদের জন্য আলাদা ব্যাপার। আচ্ছা আদারওয়াইজ দুধ খুব ভালো খাবার। দুধ শুধু না, দুধ এবং দুগ্ধজাত যে দই, ছানা, এগুলো ভালো খাবার। ভালো ভালো খবর। কারণ স্যার একটাই প্রশ্ন আমাকে সবাই করেন, যে টকটা একদম নিষেধ করেন আমাকে। আর আমরা শাকসবজি প্রচুর খাই, আর বিশেষ করে আমাদের বাড়িতেও টুকিটাকি যেগুলো হয় খাই। কিন্তু স্যার তারপরেও ওষুধ খাচ্ছি। মোটামুটি আমরা গ্রামের মানুষ মানে তো এত বাইরের খাবার খাই না। তারপরেও রোগটা কি করে এতটা বৃদ্ধি পায় আর কি, মানে এইটা আমি একটু জানতে চাই আর কি। যেরকম এই যে হঠাৎ আমার এটা হাঁটুটা তো ফুলে গেল। এটা তো মানে একদম সম্পূর্ণভাবে জানা নেই। এই রোগটা একটা জিনিস জানা আছে যে এই রোগটা যদি কম বয়সে শুরু হয়, আপনার ক্ষেত্রে হয়তো অনেক কম বয়সে শুরু হয়েছে খুব সম্ভবত, যখন 7-8-এ পড়তেন তখন থেকেই শুরু হয়েছে। সেক্ষেত্রে কিন্তু ধরা পড়তে দেরি হয়, ট্রিটমেন্টে ডিলে হয়, একটা এ রোগে হয়েই থাকে। সেই দেরিটা এই রোগে হয়েই থাকে। এবং কিন্তু রোগের নেচারটা শুরু থেকে অ্যাগ্রেসিভ। প্রথম তার ট্রিটমেন্টটা শুরু থেকেই অ্যাগ্রেসিভ হওয়ার কথা ছিল, যেটা কিন্তু হয়নি। হয় শুরুতে ধরা পড়েনি, ডিলে হয়েছে, তারপরে জয়েন্ট অনেকটা নষ্ট হয়ে গেছে, তখন ধরা পড়েছে। তখন আরও এটা দেখানো আছে যে যদি রোগটা অনেকটা বেড়ে যায় তাহলে কিন্তু চিকিৎসা করে অত আশানুরূপ ফল কিন্তু হয় না। রোগের শুরুতে যদি ট্রিট করতে পারি, শুরুতে যদি যাদের রোগটা খুব অ্যাগ্রেসিভ হবে তাদের যদি শুরুতেই যদি আমরা অ্যাগ্রেসিভলি ট্রিট করতে পারি, তাদের আউটকাম কিন্তু বেটার হয়। এবং সেই ট্রিটমেন্টটা পরে করে কিন্তু আর কিছু আটকানো যায় না। ব্যথা কমানো যায়, রিলিফ দেওয়া যায়, সব দেওয়া যায়, কিন্তু ওই যে হাড়ের সঙ্গে আর জুড়ে যাওয়া, যে প্রসেস যদি একবার শুরু হয়ে যায় তাহলে কিন্তু হাড়ের সঙ্গে আর জুড়েই যাবে পুরোটা। তার মানে মূল কথা, একটা স্টেজে পৌঁছে যাওয়ার পরে যদি ট্রিটমেন্ট শুরু করা হয় সেখানে তাহলে আটকে রাখাটা কঠিন ব্যাপার। তাহলে আটকে রাখা যায় না সাধারণত, হুম। কিন্তু ব্যথা কমানো যায়। ব্যথা কমানো সব যায়। স্টেজেই ব্যথা কমানো যাবে, রিলিফ দেওয়া যাবে, কিন্তু আগের মতো নর্মাল করা যাবে। আচ্ছা স্যার, তাহলে শেষ প্রশ্ন করব স্যারকে। স্যার আমার দর্শক অনেক অনেক দর্শকই অ্যাঙ্কিলোসিং স্পন্ডালাইটিসের পেশেন্ট। এবার আপনারকে দেখানোর পরে অনেকেই যে যোগাযোগ করতে চেয়েছেন, আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে চেয়েছেন। আপনি কোথায় কোথায় বসেন, বা আপনাকে দেখাতে চাইলে কেউ কিভাবে কি করতে হবে যদি বলেন আর কি। মানে কেউ যদি সরকারিভাবে দেখাতে চায়, সবার তো সক্ষম নয় যে প্রাইভেটে গিয়ে আপনাকে দেখাবে। কেউ যদি সরকারিভাবে দেখাতে চায় বা কেউ যদি প্রাইভেটে দেখাতে চায়, সেগুলো কোথায় কিরকম কিরকম কিভাবে আমি যদি একটু বলেন। আমি 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 এখন পিজি হাসপাতালে আছি। পিজি হাসপাতালে আমি রিউমাটোলজি বিভাগীয় প্রধান। পিজি হাসপাতালে আপনারা আসতেই পারেন। এখানে আমাদের অনেক বড় ডিপার্টমেন্ট। আমাদের ওখানে আউটডোরে থাকে। আউটডোর সোমবার, বুধবার, শুক্রবার 3 দিন আউটডোর হয়। শুক্রবার হচ্ছে আমার আউটডোর। তো আপনি আসতেই পারেন। লাস্ট একটা প্রশ্ন আপনার কাছে জানতে চাই, এই ইয়ং জেনারেশনকে অ্যাঙ্কিলোসিং স্পন্ডালাইটিসের সম্বন্ধে যদি কিছু বলেন আর কি। অ্যাঙ্কিলোসিং স্পন্ডিলাইটিসের প্রথম যদি চিকিৎসা দেখা যায়, প্রথমে যে কথাটা লেখা আছে সেটা হচ্ছে তাকে ব্যায়াম করতে হবে। সকালে 1 ঘন্টা, বিকালে 1 ঘন্টা ব্যায়াম করতে হবে। ব্যায়ামের মধ্যে এরোবিক্স থাকবে, মানে হাঁটা, চলা, দৌড়ানো, সাইকেল চালানো, সাঁতার কাটা, এগুলো সব থাকবে। এর মধ্যে তার জিম করতে চাইলে সে জিম থাকবে, মানে মাসল স্ট্রেন্থনিং এক্সারসাইজ থাকবে। তার ফ্লেক্সিবিলিটি এক্সারসাইজ থাকবে, মানে যোগা, হাত পাগুলো সমস্ত জয়েন্টকে ফ্লেক্সিবল করতে হবে। ব্রিদিং এক্সারসাইজ থাকবে, বাবা রামদেবের ব্যায়ামগুলো করতে পারে, প্রাণায়াম, কপালভাতি, অনুলোম বিলোম। তো এটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট পার্ট, যেটা এই প্রজন্মের যে 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 বাচ্চারা বা ইয়াং অ্যাডাল্ট যারা, তারা কিন্তু সেটা কিন্তু করতে খুব একটা রাজি না। তারা মোবাইলেই সমস্ত গেম খেলে। এটা একটা বিরাট প্রবলেম। তাদের পড়াশোনার চাপও বেশি, এবং এই পার্টটা কিন্তু তারা খুব ল্যাকিং। তাদের যখন ব্যথা হয় তখন তারা বলে আমরা ব্যায়াম করবো, সব করবো, এ করবো, কিন্তু ব্যথা কমে গেলেই সবকিছু আর কিছু করতে যায় না। একদম ঠিক বলেছেন স্যার। যাই হোক, আর একটা জিনিস যেটা
আহ, ডাক্তারবাবু বলেছিলেন আমাকে ভ্যালোরে, বিশেষ করে অ্যাঙ্কিলোসিং স্পন্ডালাইটিসের ক্ষেত্রে স্যার মাদক জাতীয় কিছু, যেরকম সিগারেট বা বিভিন্ন ধরনের যে মাদক হয়, মদ্যপান, এগুলো তো একদমই নিষেধ। এগুলো তো প্রচুর এই রোগটাকে স্প্রেড করতে সিগারেট বাধ্য করে। সিগারেট খেলে, বিড়ি খেলে এই রোগের প্রকোপ বেশি হতে পারে, ওষুধ ভালো কাজ করে না। সুতরাং যাদের অ্যাঙ্কিলোসিং স্পন্ডিলাইটিস থাকবে তাদের অবশ্যই সিগারেট বিড়ি খাওয়া যাবে না। আর যেটা হচ্ছে, এই রোগে যেহেতু হার্টের প্রবলেম হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাড়াতাড়ি হয়, সুতরাং সিগারেট বিড়ি আহ, এবং এই রোগে যে ওষুধগুলো ইউজ করা হয় সেই ওষুধে অনেক সময় লিভারের প্রবলেম হয়। আচ্ছা। সুতরাং অ্যালকোহলও খাওয়া যাবে না। সুতরাং এই রোগ থাকলে এইগুলো একদম মানে সিগারেট, বিড়ি, অ্যালকোহল, সমস্ত রকম নেশার জিনিস সমস্তই বন্ধ করতে হবে। তো আশা করি যারা আমার এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, অ্যাঙ্কিলোসিং স্পন্ডালাইটিসের সম্বন্ধে অনেক কিছু জানলেন। বিশেষ করে স্যার যে কথাগুলো বললেন, সত্যি যেনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন, বুঝতে পারলেন, এবং আপনার পরবর্তী প্রজন্ম যারা হবে বা আসছে, তাদেরকেও কেমন করে এই রোগটা আটকানো যায়, যাতে আমার মতো পরিস্থিতিতে না পৌঁছায় কেউ। অ্যাঙ্কিলোসিং স্পন্ডালাইটিস অনেকের আছে, অনেকে অনেকটা সুস্থ আছে, কারণ আমার নিজের ছোট মামা 100% ফিট আছে, সকালে বিকালে দুবার ব্যায়াম করেন। আর সবার ক্ষেত্রেই হয়তো আমার মতো পরিস্থিতিটা হবে না, বাট অ্যাঙ্কিলোসিং স্পন্ডালাইটিস হওয়া মানে ব্যথা যন্ত্রণা নিয়ে বাঁচায়। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই স্যার যেরকম বললেন যাদের অ্যাঙ্কিলোসিং স্পন্ডালাইটিস আছে, আপনারা ওইভাবে থাকুন। আশা করি কিছুটা না হলে কিছুটা আপনারা ভালো থাকবেন।